আমার ছোট্ট বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি গৌরী দত্ত এসে গেলাম তোমাদের একটু বাংলা পড়াবো বলে। ক্লাস 6-এ বাংলা সাহিত্য সঞ্চয়ন বইটা আমি বেছে নিয়েছি, শাস্ত্রীয় বাংলা ভাষা বইয়ের নাম। সেইখান থেকে আমি পাশ ফেল গল্পটা তোমাদের পড়িয়েছিলাম। এবার এই পাশ ফেল গল্পটার প্রশ্ন উত্তরগুলো আর ব্যাকরণগত যে টিকা সেগুলো আজকে আলোচনা করে দেবো। চলো শুরু করি। 7 পাতা খোলো। দেখো ছোট বন্ধুরা, প্রথমে মৌখিক প্রশ্ন, ওরাল কোয়েশ্চেন আছে। এগুলো কিন্তু মৌখিক না, মানে লিখেও ভালোভাবে আসতে পারে। ক হচ্ছে, নিখিলের জীবনের মস্ত সমস্যাটা কি? তোমাদের সবসময় একটা কথা আমি বলে রাখলাম, সেটা হচ্ছে যে যখন কোনো প্রশ্ন আসবে, প্রশ্নের মধ্যে কত মার্কস রয়েছে সেটা দেখে নেবে, নাম্বার অনুযায়ী প্রশ্নের উত্তর দেবে। এইটা মস্ত সমস্যাটা কি, যদি 1 নাম্বার বা 2 নাম্বারে থাকে তাহলে আনসারটা শর্ট হবে। যেমন ধরো, আমি বললাম নিখিলের জীবনের মস্ত সমস্যা হলো তার পরীক্ষার আর 3 দিন বাকি, কিন্তু সে পরীক্ষার ফিস দাখিল করতে পারেনি। সেই জন্য তার জীবনে মস্ত সমস্যা এসেছে যে সে আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা। এইটা একেবারে ছোটোভাবে বলা হলো, 1, 2 এরকম নাম্বার। কিন্তু যদি 3 বা 4 আসে, এই কোয়েশ্চেনের আনসারটাই কিন্তু একটু বড় করে লিখতে হবে, একটু আগে পিছু বলতে হবে যে নিখিল অনাথ ছিল। যেহেতু সে অনাথ ছিল, অনেকে লেখো যে নিখিল অনাথ ছিল, তার বাবা মা ছিল না। দুটো লেখার দরকার, হয় লিখবে নিখিলের বাবা মা কেউ বেঁচে নেই, বা লিখবে নিখিল অনাথ ছিল। তাহলেই বোঝা যাবে যে নিখিল অনাথ মানে বাবা মা নেই। সুতরাং অনাথ ছিল তাই তার বাবা মা ছিল না, এই কথাটা লিখো না। হ্যাঁ, নিখিল অনাথ ছিল, প্রথম লাইন। তারপর লিখবে কি, যে নিখিল একজন আত্মীয়র বাড়িতে, দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে আশ্রিত হিসেবে ছিল, এবং সে খুব কষ্ট করে 4 বেলার জায়গায় 2 বেলা তার খাওয়ার যুক্ত, এবং সিঁড়ির ঘরে, যেখানে নাকি স্টোর রুম বলা হয় লোকে, সেই ঘরে কষ্ট করে ঠেসে গুজে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। তার জীবনের লক্ষ্য ছিল সে বড় হবে, পড়াশোনা করবে, তাই খুব কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। কিন্তু তার যখন দেখা গেল পরীক্ষা এসে গেছে, পরীক্ষায় বসার আগে স্কুলে পরীক্ষার ফিস দাখিল করতে হবে, কিন্তু সেই টাকাটা তার কাছে নেই। এবং শুধুমাত্র তাই নয়, সে যে বাড়িতে আশ্রয় হিসেবে আশ্রিত ছিল, সেই বাড়ির যে দূর সম্পর্কের আত্মীয়, সে বলেছে তার কাছে অত টাকা নেই, বা অন্যান্য যে নিকট আত্মীয়রা, তারাও কেউ কিন্তু এই টাকাটা দিতে সম্মত হয়নি, বা পরিষ্কার কথায় বলবে, সহজ কথায় রাজি হয়নি। এবং কি বলবে, প্রত্যেকে ভেবেছিল যে আমি কেন দেব, আর একজন কেন দেবে। এবং এই যে একটা সিকোয়েন্স আছে গল্পের মধ্যে, মামা বলেছে কাকার কাছে, কাকা বলেছে পিসের কাছে, যে একটা সিকোয়েন্স আছে গল্পের মধ্যে, এই সিকোয়েন্সটাকে তখন বলতে হবে। তাহলে মোট আসল কথাটা হলো, নিখিলের পরীক্ষা এসে গেছে, তার স্কুলে পরীক্ষার ফিস দাখিল করা হয়নি, আর মাত্র 3 দিন সময় আছে। এটাই ছিল নিখিলের জীবনের বড় সমস্যা, মস্ত সমস্যা, যে তার পরীক্ষা এসে যাওয়া সত্ত্বেও সে স্কুলে ফিস জমা করতে পারছে না। এবং স্কুলেও সে আবেদন করেছে যাতে তার ফিসটা মঞ্জুর করে দেওয়া হয়, তাকে কিছুদিন সময় দেওয়া হয়, কিন্তু স্কুলেও সে কথা শোনেনি। তাই নিখিলের জীবনে বড় সমস্যা দেখা দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেনে চলো। নিখিল কোথায় থেকে পড়াশোনা করে? ওই যে বললাম, নিখিল কোথায় থেকে পড়াশোনা করে, নিখিল একজন দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে কোনো রকমে কষ্টে শিষ্টে থেকে পড়াশোনা করে। এটা ঠিক একদমই তাই, একই রকম। যদি 1-2 নাম্বারের আসে, এইটুকু বললেই হবে। যদি এটা একটু বড় আসে, 3 নাম্বার বা 4 নাম্বারে আসে, তখন কিন্তু, বা 2 নাম্বারেও আসে, তাহলে কিন্তু একটু বাড়াতে হবে, একটু লেন্দি করতে হবে, আগে পিছু বলতে হবে যে নিখিল অনাথ ছিল, তাই
সে এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে কোনো রকমে কষ্টে শিষ্টে থাকতো, তাকে সিঁড়ির ঘরে থাকতে দিয়েছিল সেই আত্মীয়, এবং 4 বারের বদলে 4 বেলার বদলে সে 2 বার খেত, 2 বেলা তার খাবার জুটত, খুব কষ্টে সে পড়াশুনো করতো। এই জিনিসগুলো বলতে হবে। তখন পরের প্রশ্নে চলো। নিখিল সতীশবাবুর ঘরে কি চুরি করেছিল? নিখিল সতীশবাবুর ঘরে কি চুরি করেছিল এটাও সেই নাম্বার দেখে আনসার করবে। সতীশবাবুর ঘরে সতীশবাবুর অনুপস্থিতিতে একতারা নোট ছিল তার টেবিলে, তা থেকে তার যতটুকু নোট দরকার পরীক্ষার ফিস বাবদ যতটুকু লাগে সেই টাকাটা সে সতীশবাবুর ঘর থেকে চুরি করেছিল। এইটা যদি কি চুরি করেছিল 2, 3, 4 আসে, তখন কিন্তু ওটা বলতে হবে যে কেন, কি কারণ চুরি করার, আর সে অনাথ ছিল, কার আশ্রয় ছিল, এবং সেখান থেকে অন্যান্য আত্মীয়র কাছে যে সিকোয়েন্সটা বললাম, বাবা, কাকা, মামা, সেই ব্যাপারটা বলতে হবে। সবাই ওকে দেখিয়ে দিয়েছিল। তারপরে ও অনন্য পায়ে হয়ে কোনো উপায় না পেয়ে গিয়েছিল কার কাছে? সতীশবাবুর কাছে। এবং সতীশবাবু ছিল ধনী কিন্তু খুব কৃপণ এবং নিষ্ঠুর প্রকৃতির, তার কোনো দয়ামায়া ছিল না। ফলে তার কাছে সাহায্য পেয়ে যে সে সফল হবে, সাহায্য চেয়ে যে সফল হবে এমন কোনো আশাও ছিল না। ফলে সতীশবাবুর দোতলার ঘরে সে উঠে সতীশবাবু কিছু সময়ের জন্য সেই ঘর ছেড়ে গিয়েছিল। এই সময়ের সুযোগে সে তার একতারা নোটের মধ্যে থেকে যেটুকু নোট তার দরকার পরীক্ষার ফিস বাবদ লাগবে সেই নোটটা সে চুরি করেছিল। যদি এইটা 2, 3, 4-এ আসে একটু গুছিয়ে নিয়ে বলতে হবে। আর যদি 1 নম্বর বা 2 নম্বর আসে তাহলে অল্প কথায় কম্প্যাক্ট আনসার দেবে। হ্যাঁ, আচ্ছা, এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমরা যাব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, পাশফেল গল্পের লেখকের নাম কি? আমরা সবাই জানি পাশফেল গল্পের লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায়। বানান ঠিক করবে। আচ্ছা, 1-এর খ, পাশফেল গল্পের 2 জন চরিত্রের নাম লেখো। প্রথম যে কেন্দ্রীয় চরিত্র বা মূল চরিত্র বা গল্পের নায়ক বলা যায় তার কথা বলবে। পাশফেল গল্পের 2 জন চরিত্রের একজন হলো নিখিল, আর একজন সতীশবাবু বলতে পারো। গ, নিখিলের পরীক্ষার আর কতদিন বাকি আছে? নিখিলের পরীক্ষার আর 3 দিন বাকি আছে। নিখিল কটার সময় সতীশবাবুর বাড়িতে পৌঁছালো? নিখিল সকাল 9টার সময় সতীশবাবুর বাড়িতে পৌঁছালো। হয়ে গেল অতি সংক্ষিপ্ত। নেক্সট সংক্ষিপ্ত প্রশ্ন, নিখিল কিভাবে পড়াশুনো করে? নিখিল এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে খুব কষ্টে শিষ্টে থেকে, অর্থাৎ সিঁড়ির ঘরে যেখানে কোনো রকমের মাথা গোঁজার জায়গাটুকুই শুধু আছে, সেইখানে থেকে 4 বেলার মধ্যে 2 বেলা তার খাবার জোটে, সেই খাবার খেয়ে সে কোনো রকমে কষ্টে শিষ্টে পড়াশোনা করে। হয়ে গেল। খ, সতীশবাবু কেমন প্রকৃতির মানুষ ছিলেন? সতীশবাবু সবসময় নিজের ভাষায় লিখবে, বইয়ের ভাষায় লেখার প্রয়োজন নেই। বইটা বারবার রিডিং করবে, গল্পটা বুঝে নেবে। নিশ্চয়ই তোমাদের দিদিমণি মাস্টারমশাই যিনি আছে তিনি বুঝিয়ে দিয়েছেন। তারপরেও নিজেরা বারবার পড়ে গল্পের মতো ব্যাপারটাকে মনে রাখবে এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। কঠিন ভাষা, শব্দ এবং যুক্তাক্ষর অ্যাভয়েড করার চেষ্টা করবে। সতীশবাবু কেমন প্রকৃতির মানুষ ছিলেন? সতীশবাবু ছিলেন ধনী কিন্তু ভীষণ কৃপণ এবং তার সঙ্গে নিষ্ঠুর, অর্থাৎ তার মনে কোনো দয়া মায়া ছিল না এবং তার কাছে সাহায্যের জন্য গিয়ে পাওয়ারও কোনো আশা কিন্তু থাকতো না। 1-এর গ, নিখিল কেন চুরি করা টাকা ফেরত দিতে গিয়েছিল? এটা খুব ভালো প্রশ্ন। নিখিল দেখো প্রথম থেকেই তার খুব কষ্টসিষ্ট করে দূরসম্পর্কের আত্মীয়ের বাড়িতে থেকে 2 বেলা খেয়ে পড়াশোনা চালিয়ে গিয়েছিল এবং অনেক চেষ্টা করেছিল। সে যেহেতু ছোট ছিল এবং সে অনাথ ছিল, তাই জন্য অনেক চেষ্টা করেছিল পরীক্ষার ফিস যাতে সংগ্রহ করা যায় তার চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই সে সেটা পায়নি। তাই সে সতীশবাবুর বাড়িতে গিয়েছিল। সতীশবাবু ধনী ব্যক্তি ছিলেন কিন্তু ছিলেন অত্যন্ত কৃপণ ও নিষ্ঠুর প্রকৃতির। ফলে তার কাছে সাহায্য পেয়ে যদি পাবো এ আশা থাকতো তাহলে নিশ্চয়ই নিখিল চুরি করতো না। কিন্তু সে মরিয়া হয়ে উঠেছিল, পরীক্ষাটা দিতে হবে, তাকে বড় হতে হবে।
তাই সে টাকাটা সতীশবাবুর অনুপস্থিতিতে টাকাটা চুরি করতে বাধ্য হয়েছিল। কিন্তু বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে ঠিক যতটুকু টাকা দরকার ততটুকুই টাকা সে নিয়েছিল। একতারা নোটের বান্ডিল পড়েছিল বলে পুরো বান্ডিল সহ সে নিয়ে চলে এসেছিল টাকার লোভে, তা কিন্তু নয়। সে কিন্তু নিডি ছিল, তার খুব প্রয়োজন ছিল, তাই সে নিয়েছিল, কিন্তু সে কিন্তু লোভী ছিল না। কিন্তু বাড়িতে ফিরে এসে তাকে সেই টাকাটা সুখ দেয়নি। তার বারবারই নিজের বিবেকের কাছে সে হেরে গিয়েছিল। বিবেক তাকে দংশন করেছিল। হ্যাঁ, বিবেক তাকে বারবার বলেছিল যে সে অন্যায় করছে, চুরি করা যেহেতু মহাপাপ। তাই সে ভেবেছিল যে না, সে পরীক্ষা দেবে না, তার এইভাবে পরীক্ষা দিয়ে পাশ করে বড় হওয়ার দরকার নেই চুরি করে, টাকা চুরি করে। তাই সে বিবেকের কাছে, বিবেকের দংশনের কাছে হেরে গিয়ে সে টাকাটা ফেরত দিতে গিয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন। এবার দেখো রচনাধর্মী প্রশ্ন আছে। নিখিলের জীবনের কঠিন সমস্যাটি কি? সেই একই রকম যেটা আমি আলোচনা করে দিলাম, যে নিখিলের জীবনের মস্ত সমস্যাটা কি, সেই সমস্যা সমাধানের জন্য কি কি উপায় করেছিল সবটাই ডিটেলে তোমাদের লিখতে হবে। সতীশবাবু নিখিলকে ধার দেওয়া টাকা কিভাবে শোধ নেবে বলেছিল, এইটা নতুন প্রশ্ন, এইটা বলে দিচ্ছি। সতীশবাবু না চাইতেই টাকা দিয়েছিলেন। হ্যাঁ, কেননা এত সৎ, নিখিল এত সৎ এবং ভালো মানুষ ছিল, প্রকৃত অর্থেই সৎ এবং নির্লোভ ছেলে ছিল। সেই জন্য সতীশবাবু তার এই সততায় মুগ্ধ হয়েছিলেন এবং এই সততার পুরস্কার হিসেবে তিনি কি চেয়েছিলেন, তিনি নিখিলকে নিজে থেকেই টাকাটা দিতে চেয়েছিলেন এবং বলেছিলেন এই টাকাটা আমি যে তোমায় দান করছি এটা তুমি ভেবো না। এবং শুধুমাত্র তাই নয়, এরপর থেকে নিখিলের সমস্ত পড়াশোনার খরচ তিনি চালাবেন এই প্রতিজ্ঞা করেছিলেন এবং নিখিল যাতে তার বাড়িতেই থেকে পড়াশুনো করে সেই অঙ্গীকারও করেছিলেন। এবং পড়াশোনা শেষ হলে নিখিলকে সতীশবাবুর একটা কাজে লাগিয়ে নিখিলের মাইনে থেকে সব শোধ তিনি করে নেবেন, এইটা ছিল তার অঙ্গীকার। আর এইটাই সতীশবাবু নিখিলের ধার দেওয়া টাকা এইভাবেই শোধ নেবে বলেছিল। ঠিক আছে, এখানে দেখবে ছোট বন্ধুরা, তোমার আমার এইভাবে ডিরেক্ট স্পিচে করা আছে, প্রত্যক্ষ উক্তিতে করা আছে গল্পটা, এইভাবে কিন্তু কখনো আনসার করবে না। সবসময় সতীশবাবু এবং নিখিল এই ভার্সনে আনসার করবে কিন্তু। চলো পরের প্রশ্ন। দেখো, বাম দিক ও ডান দিক মেলাও, ম্যাচ দ্য রাইট কলাম উইথ দ্য লেফট। গল্পের মূল চরিত্র নিখিল, গল্পের লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায়। সতীশবাবু ধনী ও কৃপণ প্রকৃতির লোক। সতীশবাবুর টেবিলে ছিল একতারা নোট। এরপর 5 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির মধ্যে সঠিক উত্তর দিতে টিক দাও। কার জীবনে মস্ত সমস্যা দেখা দিয়েছে? নিখিল। আচ্ছা, নিখিল কার কাছে শেষ চেষ্টার জন্য গিয়েছিল? সে গিয়েছিল সতীশবাবুর কাছে। নেক্সট, গ, কোন সময় নিখিল সতীশবাবুর বাড়িতে গিয়েছিল? বেলা 9টা। নেক্সট, এরপর ছোট বন্ধুরা বাক্য রচনা রয়েছে। পরীক্ষা, মস্ত, পরিষ্কার, আর্তনাদ, অক্ষমতা। প্রত্যেকটা দিয়েই নিজে বাক্য রচনা করবে এবং চেষ্টা করবে বাক্যটা যেন সহজ, ছোট, অর্থপূর্ণ এবং সাবলীল হয়। এবং এমনভাবে বাক্যটা রচনা করবে যেন খুব কঠিন কিছু বাক্য বললে ভালো নাম্বার পাবো এটা ভাববে না। একটা সুন্দর বাক্য অথচ সেটা সরল বাক্য হবে এবং সেই বাক্যটা তুমি লিখতে বা মনে রাখতে পারবে বা আর একটা সেন্টেন্স তৈরি করতে পারবে। মানে এটা হয় কোন বাক্য রচনাগুলো যে কোনো শব্দ নিয়ে বারবার নিজে করতে থাকে, সেটা ভালো হয়, ভালো বাক্য আমরা বানাতে পারি। নেক্সট হচ্ছে লিঙ্গ পরিবর্তন। আত্মীয়, আত্মীয়া,
পুরুষ, স্ত্রী, মামা, মামি, পিসি, পিসে মশাই বা পিসে, ছেলে, মেয়ে। বিপরীত শব্দ লেখো। দুঃখ, সুখ, স্পষ্ট, অস্পষ্ট, আশা, নিরাশা, উদারতা, কৃপণতা। কৃপণ, উদার। নেক্সট দেখো শব্দার্থ। আর্তনাদ, চিৎকার। কৃপণ মানে কিপটে, যে সহজে টাকা পয়সা খরচ করে না। নিষ্ঠুর, দয়ামায়াহীন। গম্ভীর, গম্ভীর হচ্ছে যে গম্ভীর হচ্ছে যে খুব রাগী, বা এখানে গম্ভীর বলে তোমাদের দেয়া হয়েছে, গম্ভীর মানে ভারী, মানে সিরিয়াস। ভারী বলতে বাংলায় তো ঠিক ভারী বলা যায় না, তোমাদের যদিও ভারী দেয়া হয়েছে। গম্ভীরটা একটা প্রকৃতি, মানুষের নেচার, সেই জন্য গম্ভীর প্রকৃতির মানুষ। রাশভারী কথাটা বলা যেতে পারে, শুধু ভারী না, রাশভারী। রয়াকার, রয়াকার তালবস্য, ভয়াকার রয় দীর্ঘই। রাশভারী প্রকৃতি, হ্যাঁ, এইটা বললে ঠিক বলা হয়। প্রকাণ্ড, বিশাল। আচ্ছা ছোট বন্ধুরা, আমি মোটামুটি এই গল্পটার অনুশীলনীর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিলাম। তোমাদের যদি কোনো অসুবিধে থাকে তাহলে অবশ্যই আমাকে বলো। আমার পার্সোনাল নাম্বার 9874948168। আবার বলছি 9874948168 এই নাম্বারে। বা তোমরা যদি কেউ পার্সোনালি আমার কাছে টিউশন পড়তে চাও, আমি একটি স্কুলের শিক্ষিকা, তো আমি শনি রোববার বিকেলের দিকে পড়িয়ে থাকি আমার নিজ বাড়িতে। তোমরা যদি আমার কাছে পড়তে চাও বাংলা বিষয়টি, তাহলে অবশ্যই আমি যে ফোন নাম্বার দিলাম সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার বাড়ি সোদপুরে। তোমরা সকলে ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দিও। আমাদের আবার দেখা হবে। সমস্ত গার্জিয়ানসের, পেরেন্টসদের আমার নমস্কার, আর ছোট বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। ভালো থেকো মেয়েরা, ছেলেরা এবং মেয়েরা, আমার ছাত্রছাত্রীরা, ছোট বন্ধুরা, সকলে ভালো থেকো। আবার দেখা হবে।